নেথান ল্যাটকাকে আমি প্রথম চিনি ওর যে পডকাস্টটা আছে দ্য টপ, সেই পডকাস্টটা থেকে। তখন আমি নতুন নতুন পডকাস্ট শোনা শুরু করেছি এবং তখন যে বিজনেস পডকাস্টের লিস্ট ছিল, ইভেন আজকেও আপনি যদি বিজনেস পডকাস্টের র্যাঙ্কিং দেখেন, আপনি দেখবেন নেথান ল্যাটকার পডকাস্টটা স্পেশালি স্যাস, সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, ওই ইন্ডাস্ট্রির ভেতরে সবসময় একদম উপরের দিকে থাকে। তো ওখান থেকে চেনার পর আমি ওর কথা মোটামুটি ভুলে গিয়েছি। তার অনেক দিন পরে যে আমি নেথান ল্যাটকার যে বইটা হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল, এই বইটা পড়লাম এবং বইটা আমার কাছে বেশ ফ্যাসিনেটিং লেগেছে। তার আগে আমি একটা কথা বলি, নেথান ল্যাটকার পডকাস্টটা যে একদম টপ র্যাঙ্কিং এ থাকে সব সময়, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো পডকাস্টের র্যাঙ্কিং পুরো দুনিয়ায় যেভাবে হয়, আপনারা যদি না জেনে থাকেন আজকে আমি আপনাদের শিখাই দিই পডকাস্টের র্যাঙ্কিং কিভাবে হয়। পডকাস্টের র্যাঙ্কিং মূলত হয় ডাউনলোডের ভিত্তিতে। যেই পডকাস্ট সবচেয়ে বেশি ডাউনলোড পায়, যখন ওই পডকাস্টটা রিলিজ হয়, সেই পডকাস্টটা র্যাঙ্কিং এ উপরে থাকে। তো জো রোগান সাধারণত অনেক মিলিয়ন মিলিয়ন ডাউনলোড পায়, টিম ফেরিস অনেক ডাউনলোড পায়। যেসব পডকাস্ট ডাউনলোড বেশি পায় সেগুলো সবসময় র্যাঙ্কিং এ উপরে থাকে, যারা ডাউনলোড কম পায় তারা র্যাঙ্কিং এ নিচের দিকে থাকে। এখানে একটা ব্যাপার আছে। আপনি দেখেন জো রোগান পডকাস্ট পাবলিশ করে প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন হলিডে, ওই 2 দিন বাদে বাকি 5 দিন জো রোগান পডকাস্ট পাবলিশ করে। অন্যান্য যেসব জনপ্রিয় পডকাস্ট আছে, যেমন ধরেন মাই ফার্স্ট মিলিয়ন বা বেন শাপিরো পডকাস্ট, যত পডকাস্ট আছে, বা কংক্রিট আমি অনেক শুনি, অনেক পডকাস্ট আছে, এরা বেশিরভাগই আসলে প্রত্যেক সপ্তাহে একটা পডকাস্ট পাবলিশ করে। যখন আপনি প্রত্যেক সপ্তাহে একটা পডকাস্ট পাবলিশ করবেন, আপনার ডাউনলোড নাম্বার কত হবে? মনে করেন আমার পডকাস্টের 1 মিলিয়ন ফ্যান আছে। আমি যদি সপ্তাহে একটা পডকাস্ট পাবলিশ করি, সপ্তাহে আমার 1 মিলিয়ন ডাউনলোড হবে, যদি আমার পুরো 1 মিলিয়ন ফ্যানই আমার পডকাস্টটা শুনে। আমি যদি সপ্তাহে 7টা পডকাস্ট পাবলিশ করি এবং আমার 1 মিলিয়ন ফ্যান থাকে, তাহলে কিন্তু আমার ডাউনলোড হবে 7 মিলিয়ন। আমার ফ্যান সংখ্যা একই, ফ্যান সংখ্যা 1 মিলিয়নই, কিন্তু যেহেতু আমি পডকাস্ট পাবলিশ করছি সপ্তাহে 7টা, এই কারণে আমার পডকাস্টের ডাউনলোড হয়ে গেছে 7 গুণ এবং 7 মিলিয়ন। এই কারণে আমার র্যাঙ্কিং যে সপ্তাহে একটা পডকাস্ট পাবলিশ করে তার থেকে উপরের দিকে চলে যাবে। এই হ্যাকটা পডকাস্ট ইন্ডাস্ট্রিতে যারা প্রথম দিকে আবিষ্কার করে তাদের মধ্যে একজন নেথান ল্যাটকা, এবং ও পডকাস্ট পাবলিশ করা শুরু করে 15 মিনিটের পডকাস্ট, 5 মিনিটের পডকাস্ট, 10 মিনিটের পডকাস্ট, বাট কখনো কখনো দিনে 2টা, কখনো কখনো দিনে 3টা, সপ্তাহে কখনো কখনো 15টা, 20টা, এখন সম্ভবত সপ্তাহে 7টা বা 8টায় চলে আসছে। এবং এই কারণে কন্টিনিউয়াসলি ওর পডকাস্টটা মোটামুটি এভারেজ টাইপ হওয়ার পরেও র্যাঙ্কিং একদম উপরের দিকে চলে যায়, এবং যত উপরের দিকে যাওয়া শুরু করে তত স্পন্সর অ্যাট্রাক্ট করা শুরু করে, একটা রিপল এফেক্ট ক্রিয়েট হয়, আরো স্পন্সর আসে। এই কারণে পডকাস্টগুলো আরো গ্রো করা শুরু করে, আরো গ্রো করে দেখে আরো আইবল পায়, আরো আইবল পায় দেখে আরো স্পন্সর পাওয়া শুরু করে, এবং একটা সুন্দর ইন্ডাস্ট্রির ভিতরে ওর পডকাস্টটা জায়গা করে নেয়। যদিও ওর পডকাস্টটা অনেক স্পেশাল পডকাস্ট এরকম আমার মনে হয় না। এই কাহিনী আমি আপনাদের কেন বলতেছি বইয়ের ব্যাপারে বলার আগে, তার কারণ এইটা আপনাদের নেথান ল্যাটকা মানুষ হিসেবে কেমন, এই ব্যাপারে একটা খুব ক্লিয়ার আইডিয়া দেবে। ওর পুরো ফিলোসফিটাই হলো, ওর বইয়ের ভিতরে ও নিউ রিচ কথাটা অনেকবার বলেছে। এখন বর্তমান যুগে আপনি যদি ভালো করতে চান অ্যাজ আ উদ্যোক্তা, অ্যাজ আ বিজনেসম্যান, সেই ক্ষেত্রে আগে আপনি যা যা শিখে এসেছেন আপনার বিজনেস স্কুলে বলেন বা পুরোনো বইয়ে বলেন, ইভেন টিম ফেরিসের 4 আওয়ার ওয়ার্ক উইক, এত জনপ্রিয় একটা বই, ওই বইয়ের ভিতরেও যা কথাবার্তা বলা হয়েছে নেথান ল্যাটকার মতে তার বেশিরভাগই এখন আর সত্য না, কারণ পুরো দুনিয়া বদলায় গেছে। এবং নেথান ল্যাটকা পুরো বইয়ে অনেক কথাবার্তা বলেছে, পুরো বইয়ের রিভিউ আমরা আজকে করবো না, বাট এই বইয়ের ভিতরে যে 4টা কি পয়েন্ট বলেছে, ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো আমরা আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা স্পন্সর করেছে টেলিটক। দেশের সামগ্রিক যে ডিজিটালাইজেশন হয়েছে, এতে টেলিটকের অবদান অস্বীকার করা যাবে না। সরকারি চাকরিতে যোগদান থেকে পল্লী বিদ্যুৎ বলেন বা স্টুডেন্টদের বৃত্তি পাওয়া বলেন, এই ধরনের কাজকর্ম কিন্তু টেলিটক আসার আগে আমাদের জন্য করা কষ্টকর ছিল। টেলিটক বাংলাদেশ সরকারের একটা সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান। এই কারণেই মূলত টেলিটক বাংলাদেশের সবচেয়ে কম দামে কল রেট এবং ডেটা প্যাকেজ দিয়ে থাকে। বিভিন্ন ধরনের মানুষের জন্য টেলিটকের বিভিন্ন টাইপের প্যাকেজ আছে, যেগুলো সবকিছু আপনারা টেলিটকের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। এছাড়া দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য হাওরে বলেন, পাহাড়ে বলেন, কানেক্টিভিটি বাড়ানোর জন্য টেলিটক নেটওয়ার্ক দাঁড় করা আছে, যেটা বেশ কমেন্ডেবল একটা অ্যাক্টিভিটি। টেলিটক শতভাগ বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, তাই যদি আপনি দেশের টাকা দেশে রাখতে চান তাহলে টেলিটক ব্যবহার করুন, এবং আপনার একটা সিম যেন টেলিটকের হয়। এবং যাদের টেলিটক সিম বাইরে চার্জ বন্ধ আছে, তারা টেলিটক সিম চালু করলেই পাচ্ছেন ধামাকা অফার, যা ভিডিওতে ফেরত চাওয়া যায়। মোটামুটি ভাবে আমরা যত বিজনেস বই পড়েছি বা বিজনেস স্কুলে যখন আমরা গিয়েছি বা হিস্টোরিক্যালি যত জনপ্রিয় বিজনেস বিষয়ক জ্ঞান ছিল, সব কথায় বলা হয়েছিল আপনার ফোকাস হওয়া উচিত একটা জিনিসে যদি আপনি ফোকাস করেন, একটা বিজনেসে যদি আপনি ফোকাস করেন, একটা ভেঞ্চারে যদি আপনি ফোকাস করেন, তাহলে ওইটার উপরে আপনি পুরো অ্যাটেনশন দিতে পারবেন এবং আপনার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে, যেহেতু আপনার পুরো ফোকাস একটার দিকে। নেথান ল্যাটকা বলেছে এটা খুব ভুল ধারণা, এটা এক সময়ের জন্য ভালো ধারণা ছিল, বাট এখন যদি আপনি বিজনেস ওয়ার্ল্ডে ভালো করতে চান, আপনার ফোকাস হতে হবে মাল্টি ডাইমেনশনাল, এবং একটা জিনিসে ফোকাস করাটা খুব বড় একটা ভুল। কেন? তার কারণ হলো যখন আপনি একের অধিক জিনিসে ফোকাস না করে একটা জিনিসে ফোকাস করেন, তখন আপনার ফেইলার পয়েন্টও একটা। ওই জিনিস যদি ধসে যায় আপনি পুরোপুরি শেষ। সেটা আপনি এখন আর করতে চান না বর্তমান যুগে এসে। এই কারণে যদি আপনার মাল্টিপল জিনিস থাকে, মাল্টিপল জিনিস রানিং এট দ্য সেম টাইম, এরকম একটা সিচুয়েশন যদি হয়, সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার আর থাকলো না। একটা যদি বাই এনি চান্স খারাপ করে, একটা বিজনেস যদি বাই এনি চান্স পারফরমেন্স খারাপ হয়, আপনার খুব বড় ক্ষতি হবে না, বিকজ আপনার এগ এখন আর একটা বাস্কেটে নাই, অনেকগুলো বাস্কেটে আছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো নেথান ল্যাটকা বলেছে একটা বিজনেসের সাকসেসফুল হওয়ার পিছনে দুইটা খুব বড় ফ্যাক্টর হলো টাইমিং এবং লাক। টাইমিংও বেশিরভাগ সময় আপনার কন্ট্রোলে থাকে না, এবং লাক তো আপনার কন্ট্রোলে একদমই থাকে না। আপনি যদি
একটা জিনিসই করেন তাহলে ওইটার সাথেও টাইমিং এবং লাক মিলে আপনার জন্য একটা সাকসেসফুল ভেঞ্চার দাঁড়াবে, এইটার চান্স বেশি, নাকি আপনি যদি 10টা জিনিস করেন তাহলে কোনোটা না কোনোটার সাথে টাইমিং এবং লাক মিলে যাওয়ার চান্স বেশি? যদি আপনি বেশি জিনিস করেন তাহলে টাইম এবং লাক আপনার ফেভারে যাওয়ার চান্স অনেক বেশি, এবং এটা আরেকটা কারণ যে কারণে একটা জিনিসের উপর ফোকাস না করে 5-6টা জিনিসের উপর ফোকাস করাকে নেথান ল্যাডকে রেকমেন্ড করে। লাস্ট যে কারণ সেটা হলো মাল্টিপ্লায়ার এফেক্ট। আপনি যখন একসাথে একটা জিনিস না করে 5-6টা জিনিস করেন তখন একটা রিজিডুয়াল বেনিফিট আরেকটায় পাওয়া যায়। যেমন ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করছেন, একই সাথে আবার আপনি আরেকটা বিজনেস চালাচ্ছেন। আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপনি বিজনেসটা নিয়ে কথা বলতে পারেন, ওখান থেকে হয়তো ওখানে কাস্টমার ফ্লো হবে। এটা অনেকভাবে করা যায়, আমি খুব বেসিক একটা এক্সাম্পল দিলাম। এই জিনিসটাকে বলে মাল্টিপ্লায়ার এফেক্ট, একটার বেনিফিট আরেকটার পাওয়া। আপনার একটা রিয়েল এস্টেট পোর্টফোলিও আছে, আবার আপনি একটা কোওয়ার্কিং স্পেস শুরু করতে চাচ্ছেন, আপনার রিয়েল এস্টেট পোর্টফোলিওর ভিতরে কোনো একটা জায়গায় আপনি আপনার কোওয়ার্কিং স্পেসের ফার্স্ট স্পটটা দিলেন। সো এরকম অনেক ধরনের মাল্টিপ্লায়ার এফেক্ট হতে পারে, যে জিনিসটা তখনই সম্ভব যখন আপনি একসাথে একের অধিক কাজকর্ম করতেছেন। সেকেন্ড পয়েন্ট নেথান লাটকার বইয়ে খুবই কন্ট্রোভার্সিয়াল। উনি বলেছে নতুন আইডিয়া খোঁজার পেছনে সময় নষ্ট করার মতো বোকামি আর নাই। আপনার কখনোই নতুন আইডিয়া খোঁজার চেষ্টা করা উচিত না একটা বিজনেস শুরু করার জন্য, বরং আপনার চেষ্টা করা উচিত এক্সিস্টিং আইডিয়া কপি করার জন্য। উনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছে বইয়ের ভিতরে, যেমন ফেসবুক যখন স্ন্যাপচ্যাট জনপ্রিয় হওয়া শুরু করলো, স্ন্যাপচ্যাটের সব ফিচার কপি করে ফেললো। টিকটক যখন জনপ্রিয় হওয়া শুরু করলো, ইনস্টাগ্রাম টিকটকের সব ফিচার কপি করে ফেললো। ই কমার্স যখন আসা শুরু করলো, ই কমার্স প্রথম দিকে অ্যামাজনরা করতেছিল, পরে ওয়ালমার্ট সহ বড় বড় কোম্পানিরা সবাই একদম দেদারসে কপি করলো। কেউ বড় ইন্ডাস্ট্রিতে অন্য আরেকজনের জিনিস কপি করতে একদমই পিছপা হয় না যখন সে দেখে ওটা কাজ করতেছে এবং এই সেম জিনিস আপনারও করা উচিত। নতুন একটা আইডিয়া খুঁজে বের করবো, এমন একটা কিছু করার চেষ্টা করবো যা পৃথিবীতে আগে কেউ কখনো করে নাই, এই অ্যাঙ্গেলে যদি আপনি আগান সেক্ষেত্রে আপনার সময় অনেক নষ্ট হবে, এবং যেহেতু টাইম ইজ মানি, সো 5 বছর নষ্ট করে যদি আপনি একটা আহামরি আইডিয়া খুঁজে বের করেও ফেলেন, ওই 5 বছরে আপনার যে পরিমাণ রেভিনিউ লস্ট হইলো, যেটা আপনি মোটামুটি লেভেলের একটা আইডিয়ার উপর কাজ করলে পারতেন, এটা ওয়ার্থ ইট না এই ক্যালকুলেশনটা। এই কারণে নতুন আইডিয়া খোঁজার পেছনে আপনি যত কম সময় দেবেন তত আসলে ভালো। থার্ড, নেথান লাটকার এটাও একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট যে আপনার কি গোল সেট করা উচিত নাকি উচিত না। আমরা সবসময় বিজনেস বইয়ে, প্রোডাক্টিভিটির বইয়ে, বিজনেস ক্লাসে, বিজনেস স্কুলে, বিবিএতে সব জায়গায় শিখেছি যে গোল সেট করা উচিত। স্মার্ট গোল আমরা পড়েছি, স্মার্ট, মেজারেবল, হ্যানত্যান হাবিজাবি। নেথান লাটকা বলছে যে গোল সেট করা একদমই উচিত না, কারণ যখন আপনি একটা গোল সেট করেন তখন দুইটা সমস্যা হয়। এক নাম্বার সমস্যা, ওই গোলের বাইরে সাইডের অনেক অপরচুনিটি আপনি আসলে দেখেন না। আমার যদি গোল থাকে যে আমি ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পাবো, হয়তো ইনস্টাগ্রামে 40,000 আমি আটকে আছি, ওটা 40,000 থেকে 1 লাখে করতে পারলে হয়তো আসলে আমার লাভ বেশি হইতো, ইউটিউবে 90,000 থেকে 1 লাখে না, বা আপনি বুঝতেই পারতেছেন। একটা জায়গার গোল যখন আমার স্পেসিফিক এবং ফোকাসড হয়ে যায় তখন চারদিকের অনেক অপরচুনিটি আমি দেখেও দেখি না, কারণ আমি অত গোল ড্রিভেন। এটা একটা সমস্যা। অন্য সমস্যা হলো যখন আপনার গোলটা অ্যাচিভ হয়ে যায় তখন আপনার একটা শূন্যতা ক্রিয়েট হয় মনের ভিতরে, যে এটা আমি অ্যাচিভ করে ফেলছি, এখন আমি কি করব, এবং তখন ওই নতুন যে গোল আবার সেট করতে হবে, ওই নতুন গোল সেট করা এবং প্রিভিয়াস গোল অ্যাচিভ করা, এই দুইটার মধ্যের যে গ্যাপ, ওই সময় অনেক সময় নষ্ট হয়। এবং থার্ড, আপনি যদি আপনার গোলটা হিট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে যে হতাশা শুরু হবে বা যে হতাশা কাজ করবে, সেইটা আপনাকে আপনার বিজনেসের উপরে ফোকাস করার থেকেই ডিটাচড করে ফেলবে। আপনার মনের মধ্যে আপনার মনে হবে যে এই জিনিস আসলে আমি খুব ভালো করতে পারি না, সেই জিনিস আমি করবো কেন। মানব জাতি হিসেবে আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেটা হলো কোনো একটা জিনিসে যদি আমরা সফলতা কুইকলি না পাই তাহলে ওই জিনিস থেকে আস্তে আস্তে আমরা দূরে সরে যাই। আপনি যদি গোল সেট করেন এবং বাই এনি চান্স গোল যদি অনেক কঠিন হয়ে যায় তাহলে আপনি কখনোই ওই গোল হিট করতে পারবেন না এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার বিজনেস থেকে অনেক দূরে সরে যাবেন এবং ইভেন্চুয়ালি বিজনেসটা মরে যাবে। তো নেথান লাটকা কি বলছে তাহলে কি করা উচিত? উনি বলেছেন যে গোল সেট করার কথা একদমই ভুলে যাবো আমরা, এর বদলে আমরা দুইটা জিনিস করব। আমরা এসওপি সাজাবো, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এবং আমরা আমাদের পুরা বিজনেসটাকে সিস্টেমে কনভার্ট করার চেষ্টা করব। আমরা সিস্টেম সাজাবো বিজনেসের ভিতরে, যে একটা লিড আসলে সেই লিডটা কিভাবে কাস্টমার পর্যন্ত কনভার্ট হবে, এই পুরো প্রসেসটা আমরা সাজাবো এবং তারপর একজনকে দিয়ে দেবো। একইভাবে আমার বিজনেসের যে কয়টা এলিমেন্ট আছে, যে কয়টা মুভিং এলিমেন্ট আছে, সব কয়টাকে আমি একটা এসওপি দ্বারা একটা সিস্টেমে কনভার্ট করবো এবং তারপরে এগুলো আমি হ্যান্ড ওভার করবো, যাতে করে আমি বিজনেস থেকে দূরে থাকতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমার বিজনেস ফ্লারিশ করতে পারে। লাস্ট, বিজনেসের জন্য নেথান লাটকার যে অ্যাডভাইস সেটা হলো কখনোই গোল্ড বিক্রি করার চেষ্টা না করতে এবং শাবল বিক্রি করার চেষ্টা করতে। এটা খুব কমন একটা এক্সাম্পল, এটা অনেকেই অনেক জায়গায় দেয়। এটার এক্সাম্পলটা যেখান থেকে আসছে সেটা হলো একবার আমেরিকার একটা জায়গায় অনেক মাইনে সোনা পাওয়া গেছে, গোল্ড। তো সবাই বিভিন্ন আমেরিকার জেলা টেলার থেকে আসছে, বিভিন্ন স্টেট থেকে আসছে যে ওখানে আমি এখন ওই মাইনে পাহাড় খনন করে আমি সোনা উদ্ধার করবো, কারণ ওটা এখনো সরকার নেয়নি। সো যে কোদাল নিয়ে যে খোঁড়া শুরু করবে সে যদি পায় তাহলে যত গোল্ড পাবে সব গোল্ড তার। কিছু মানুষ ভাবলো আচ্ছা আমরা এত কষ্ট করবো, এত গোল্ড টোল্ড উঠানোর চেষ্টা করব, এর থেকে যারা গোল্ড উঠাইতে আসতেছে তাদেরকে আমরা শাবল বেচি, তাদেরকে আমরা কোদাল বেচি। এবং তারা কোদাল বিক্রি শুরু করলো। অনেকে জিন্স বিক্রি করা শুরু করলো তাদেরকে, কারণ জিন্স পরে আপনি যদি মাইনে যান, পাহাড়ের ভিতরে এই কয়লা ফ্যাক্টরির ভিতরে জিন্স সহজে নষ্ট হয় না, আমরা জানি। তো এইভাবে কিন্তু জিন্স প্যান্ট ব্যাপারটা আসছে, এর আগে কিন্তু জিন্স প্যান্ট ছিল না পৃথিবীতে। সো এই যে ফিলোসফি যে আমরা শাবল বেচবো, আমরা গোল্ড নিজেরা খুঁড়বো না, বা আমরা
জিন্স বেচবো, আমরা যে গোল্ড নিজেরা খনন করব না, এই ফিলোসফিটা আপনার বর্তমান যুগে এসে যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার বিজনেস অনেক ভালো করবে। এবং নেথান লাটকা বইয়ের ভিতরে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে। আমি যদি খুব বেসিক কয়েকটা উদাহরণ দিই, উনি বলছে যে আপনি যদি আইফোন বানানোর চেষ্টা করেন, হইতে পারে আপনি 10 বছর 20 বছর যদি চেষ্টা করেন, আপনার যদি অনেক ফান্ডিং থাকে, আপনার যদি অনেক ট্যালেন্ট থাকে, আপনার যদি একটা বড় টিম থাকে, আপনি হয়তো আইফোনের মতো একটা ফোন বানাইতে পারবেন। কিন্তু আপনি যদি আইফোনের কেস বানাইতে চান, আপনি চায়নার সাথে যোগাযোগ করে 2 থেকে 3 মাসের ভিতরে সুন্দর কিছু ডিজাইনের আইফোন কেস বানায় ফেলতে পারবেন। আইফোন বানানোটা হলো গোল্ড খনন করা, আইফোন কেস বানানোটা হইলো শাভল বিক্রি করা। উনি আরো কিছু এক্সাম্পল দিছে, যেমন ধরেন আপনি যদি একটা অ্যাপ বানাইতে চান সেলস ফোর্সের জন্য বা শপিফাইয়ের জন্য, খুব একটা জটিল কাজ না। শপিফাই অলরেডি একটা এস্টাবলিশড প্ল্যাটফর্ম, এটার ভিতরে অনেক অ্যাপ আছে এবং এটা অলরেডি অনেক ট্রাফিক আছে। সেলস ফোর্সও সেম, সেলসের জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম, এটার ভিতরে অনেক অ্যাপ আছে, এটার ভিতরে অলরেডি মানুষ আছে। তো আমি যদি একটা অ্যাপ বানায় সেলস ফোর্সে জমা দেই বা আমি যদি একটা অ্যাপ বানায় শপিফাইয়ে জমা দেই, আমার ওইটা ইউজার অ্যাকুয়ার করার যে প্রসেসটা ওটা অনেক সহজ হবে কম্পেয়ার টু আমি নিজেই যদি শপিফাইয়ের মতো একটা কোম্পানি দাঁড় করাইতে চাই বা আমি নিজেই যদি একটা সেলস ফোর্সের মতো কোম্পানি দাঁড় করাইতে চাই। এগেইন অ্যানাদার এক্সাম্পল যে কেন আমরা শাভল বেচবো, আমরা নিজেরা গোল্ড খনন করতে যাব না। লাস্ট উনি একটা কথা বলছে বইয়ের ভিতরে, আমি এখানে লিখে রাখছি এবং আমার কথাটা বেশ সুন্দর লাগছে। সেটা হলো ড্রিম ইন ডেকেডস, থিঙ্ক ইন ইয়ার্স, ওয়ার্ক ইন উইকস, লিভ ইন ডেজ। আমি আর বাংলা করলাম না, আপনারা বুঝেই গেছেন যে উনি আসলে কি বলতে চাইছে। এবং এই ফিলোসফিটা আমার খুব ইন্টারেস্টিং একটা ফিলোসফি লাগছে। বইটার নাম হলো হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল। আপনাদের যাদের ম্যাশড ব্রেইনে অ্যাক্সেস আছে বা যারা সামনে ম্যাশড ব্রেইন কিনবেন, ম্যাশড ব্রেইনের ভিতরে আমরা একটা ডিটেইল পুরো এই বইয়ের সামারি পাবলিশ করবো। আপনাদের বইটা আর পড়া লাগবে না, আপনারা পুরো বাংলাটা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। বাট যদি আপনারা পড়তে চান ইংলিশ বইটাও বেশ ভালো। আপনারা হাউ টু বি আ ক্যাপিটালিস্ট উইদাউট ক্যাপিটাল গুগল করে কোথা থেকে খুঁজে বের করে পড়ে ফেলতে পারেন। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।